সুন্দরবনের যারা মানুষ আছেন মানে আশেপাশে যারা বনজীবী আছেন তারা তো এই বনকে এত শ্রদ্ধা করেন যে এটা খুব একটা পবিত্র বন। তো সুন্দরবনের ভিতরে যখন মৌয়ালি বাউলিরা যাচ্ছেন তখন কিন্তু সরাসরি ওইখানে মাটির মধ্যে মানে প্রস্রাব করা যায় না, এটা পাতা দিয়ে তারপরে করতে হয়, মানে এত পবিত্র। কিন্তু আমরা কি করেছি, আমাদের যে নিউ লিভারের লোভ সেটা কিন্তু ওই বনে আজকে বিষ দিয়ে মাছ ধরে ফেলছে। কার জন্য ধরছে? আমাদের জন্য তো ধরছে, মানে যারা আসলে বনের সাথে কোনোভাবে সম্পর্কিত না। আসলে সুন্দরবন কতটুকু নিতে পারবে এটা মাপবে কে? বন বিভাগ মাপবে? তার জন্য গবেষণা আছে। এখানকার ইকোসিস্টেম কিভাবে চলে আমরা সেই এখনও সেই ব্রিটিশ আমলের বইগুলো পড়ি, সেই তথ্যই আমাদের কাছে তথ্য। এরপরে পরিবর্তন কতটা হয়েছে। দ্য কাভার স্টোরির পক্ষ থেকে শুভেচ্ছা। আজ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন লেখক ও পরিবেশ প্রাণ বৈচিত্র্য বিষয়ক গবেষক পাভেল পার্থ এবং সাংবাদিক, বিশেষ করে সুন্দরবন নিয়ে যার প্রচুর কাজ রয়েছে, মহসিনুল হাকিম। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি কাভার স্টোরির আজকের টকে সুন্দরবন, প্রাণের বন, প্রতিরোধের ঢাল। আমি শুরুতে যাব পাভেল পার্থর কাছে। সুন্দরবনের প্রাণ প্রকৃতি, তার জীববৈচিত্র্য, এবং আমরা জানি যে সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ, যেটা বাদাবন হিসেবে আঞ্চলিকভাবে পরিচিত। সেই বাদাবনের বড় অংশটি বাংলাদেশে পড়েছে এবং সেটা আসলে সার্বিকভাবে এখন কেমন আছে সেই জায়গা থেকে শুরু করি। ধন্যবাদ জানাই কাভার স্টোরিকে। আমরা যখন সুন্দরবন নিয়ে এখানে আসলে কথা বলছি, সুন্দরবন পৃথিবীর একটি অতি বিরলতম আসলে একটা মানে বায়োডাইভার্সিটি অঞ্চল, একটা ইকোসিস্টেম, যেখানে একই সাথে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের একটা জটিল মিলন আসলে তৈরি হয়েছে। অ্যামাজন যেরকম আসলে একটা বড় বন, কিংবা আজকে ইন্দোনেশিয়াতে যেরকম বন আছে, পাপুয়াতে যেরকম বন আছে, তো সুন্দরবন কিন্তু আসলে একটা জোয়ার ভাটার বনভূমি। স্থানীয়রা এটাকে কিন্তু বাদাবন, হুলুবন, যেটা সুলবন বলে, কিন্তু পরবর্তীতে এটা খুব একটা মানে একটা এলিট ক্লাসিফিকেশন, এটা যেমন আসলে সুন্দরবন হিসাবে হয়, যদিও তারও আগে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে সুন্দরবনকে মানে বলা হয়েছে যে মধুমহাল কিংবা গোলমহাল, মানে এরকম মহাল তৈরি করা হয়েছে যে একটা বনের যে প্রাকৃতিক বৈচিত্র্য আছে সেটিকে বাণিজ্যিকভাবে আসলে আহরণের জন্য এটি তুলে দেওয়া হয়েছে। তো প্রায় এই যে আপনি যেটা বলেছেন যে প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকার এই বন, যেটি একটি অবিচ্ছিন্ন একটা ইকোসিস্টেম, কিন্তু দুটি ভিন্ন রাষ্ট্রের মধ্যে আসলে পড়েছে। বাংলাদেশে তার বেশিরভাগ অঞ্চল, যেটা প্রায় 66 ভাগ, এবং ভারতে তার বাকি অংশটা পড়েছে। এবং এটাও আসলে খুব একটা খুব বাইনারি, যে আমরা আসলে কোনো একটা বনকে আসলে টুকরা করে বলছি যে বেশিরভাগ অংশ। তো সুন্দরবনের মতো একটা মানে ইকোসিস্টেমের বেশি বা কম অংশ হয় না, মানে এটা প্রতিটা অঞ্চলই খুব গুরুত্বপূর্ণ। তো এই বনের একটা অন্যতম বিষয় হচ্ছে যে তার ম্যানগ্রোভ উদ্ভিদ, যেটি আমরা বাংলাদেশের শুধু উপকূলীয় অঞ্চল ছাড়া অন্য কোথাও আসলে দেখবো না, যাদের শ্বাসমূল আছে, যাদের ভিভিপেরি জার্মিনেশন আছে। এখানে সুন্দরী, কেওড়া, গেওয়া, গড়ান, বাইন, এই রকমের অনেক ধরনের গাছ আছে এখানে, হেন্তাল কিংবা হারগুজা এরকম গাছও আছে। আর পাশাপাশি সুন্দরবনকে কিন্তু আমরা সাধারণত আসলে বাঘের অঞ্চল হিসেবে আসলে দেখাচ্ছি মানে বাংলাদেশে, কিন্তু সুন্দরবনে তার চাইতেও বেশি পাখির বৈচিত্র্য আছে, প্রায় 300-র মতো পাখিরই বৈচিত্র্য আছে। এখানে মাছের অনেক বৈচিত্র্য আছে, যেটা বাংলাদেশে অন্য অনেক অঞ্চলে পাবো, যেমন বাংশ মাছ, মানে এরকম অনেক মাছ আছে যেটা বাংলাদেশে অন্য অঞ্চলে আসলে অন্য কোনো ইকোসিস্টেমে নাই। সুন্দরবন অঞ্চলে পৃথিবীর সবচেয়ে বড় হচ্ছে যে আপনি ইরাবতী ডলফিনের একটা বিচরণ অঞ্চল। তো এছাড়া এখানে যে শামুকের বৈচিত্র্য, ঝিনুকের বৈচিত্র্য আছে, এখানে অন্য স্তন্যপ্রায় উভয়চর প্রাণী আছে, সরীসৃপ প্রাণীরা আসলে এখানে আছে, অণুজীব আছে। আমরা যে সুন্দরবন অঞ্চলে যে বাণিজ্যিক চিংড়ি চাষ হয়, তার প্রধান বিষয় হচ্ছে যে এই সুন্দরবন অঞ্চলে পানিতে প্রচুর পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন আছে, যেটা এই যে মানে আমরা বলি খাদ্য শৃঙ্খল, মানে এই যে শেকলের মানে মূল খাবার যারা আসলে এখানে প্রডিউস করছে। তো এই বনের কোনো একটা বিশেষ প্রজাতিকে, বাঘ হোক বা সুন্দরী গাছ, যাকে বিশেষভাবে যদি বিবেচনা করা হয়, তাহলে এই বনের জন্য, এই বনকে নিয়ে আসলে চিন্তা করাটা খুব বিপজ্জনক। কারণ এই বনের প্রতিটি প্রাণ, মানে অণুজীব, ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে শুরু করে বাঘ বা বানর, মানে সবাই গুরুত্বপূর্ণ। এমনকি বনজীবীদের যে সংস্কৃতি, এটিও আসলে গুরুত্বপূর্ণ এই বনের সাথে। তো এখন যে বিষয়টি সেটা হইতেছে যে আপনার
এই বনের যে অবস্থা, তার যে মানে প্রতিটা আমরা যেরকম মানুষের সমাজে একটা ঘরের মধ্যে থাকি না, যে আমাদের কিছু ভাগ থাকে, তো বনের মধ্যে তো ভাগ আছে। তো এই বনের মধ্যে যে ভাগটা থাকে, চর থেকে শুরু হয়, ওইখানে কিন্তু আপনি ধানচি গাছ দেখেছেন যে ধানচি দিয়ে শুরু হয়, তারপরে কিন্তু খরগোজা থাকে, তারপরে হেন্তাল থাকে, খেজুর, আস্তে আস্তে বনের ভিতরে কেওড়া থাকে, গরান, সুন্দরী বনের অনেক ভেতরের গাছ, ধুন্দুর অনেক ভেতরের গাছ। তো সুন্দরবনের এই যে একটি প্রাকৃতিক বিন্যাস, যে পরিবারের যেরকম বিন্যাস থাকে, এটি উল্টে পাল্টে যাচ্ছে, এটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনি কোথাও কোথাও এখন মানে কেওড়া দেখতে পারবেন খলিশানা, কেওড়া দেখতে পারবেন একদম মানে নদীর পাড়ে, আপনি খরগোশা দেখতে পারেন হয়তো বা ভেতরে। এই বিশৃঙ্খল অবস্থা আসলে পৃথিবীর একক আয়তনে, মানে এটা একটা সিঙ্গেল ইউনিট ফরেস্ট, মানে ম্যানগ্রোভ বন পৃথিবীর অনেক দেশে আছে যাদের উপকূল আছে, কিন্তু একক আয়তনে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এটা। তো এই বনের যে বিশৃঙ্খল অবস্থা, সেটি নির্দেশ করছে যে এই বনটি সুস্থ নেই, তার শরীরে এবং মনে সুস্থ নেই। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। বলছিলেন যে খালের পাশে হ্যাঁ ধানসি বন থাকে, ধানসি বন বলে আর কি। প্রথমে কাদা, ধানসি বন, তারপরে হরগজা, অনেক কাঁটা, ঝোপ 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 হয়, হ্যাঁ, তারপরে হেতাল, প্রেম কাঁটা নামের একটা রকমের কাঁটা আছে, একদম দেখে খুব সুন্দর লাগে, খুব সুন্দর সবুজ ঝিরিঝিরি পাতা, মনে হয় যেন কত সুন্দর একটা জিনিস, কিন্তু ওখানে গিয়ে যখন পড়বেন দেখবেন কাঁটায় ভরা। তো কত রকমের কাঁটা যে সুন্দরবনের ভিতরে আছে, মানে সুন্দরবনে আপনি যখন ঢুকতে যাবেন, এরপরে হচ্ছে আপনার ওরা বলে শুলো, সেই শ্বাসমূলগুলো, হ্যাঁ, এখানে যে গরানের যে গুচ্ছমূলগুলো আছে, ওর উপর দিয়ে আপনি হাঁটতে পারবেন না, হ্যাঁ, বড় ছোট শুলো যাই বলি আমরা, ওর উপর দিয়ে আপনি সহজে হাঁটতে পারবেন না। মানে আপনাকে প্রকৃতি বলবে, সুন্দরবন বলবে তুমি ভেতরে এসো না। আসলে সুন্দরবন কতটুকু নিতে পারবে এটা মাপবে কে? বন বিভাগ মাপবে, তাই কোনো গবেষণা আছে। এখানকার ইকোসিস্টেম কীভাবে চলে, আমরা সেই এখনও সেই ব্রিটিশ আমলের বইগুলো পড়ি, সেই তথ্যই আমাদের কাছে তথ্য। এরপরে পরিবর্তন কতটা হয়েছে দেখেন, পূর্ব দিক থেকে পশ্চিম দিক যত আমি যাচ্ছি, বলেশ্বর থেকে যদি আমি রায়মঙ্গল পর্যন্ত যাই, গাছের ভেরিয়েশন, বন্যপ্রাণীদের ভেরিয়েশন আমি বলতে পারবো না, আমি অতটা দেখিনি, কিন্তু গাছ যে পরিবর্তন হচ্ছে আমি দেখছি। আপনি খুলনা রেঞ্জ, আপনি শিবসা পার হয়ে যত পশ্চিম দিকে যেতে থাকবেন, আপনার খালি দেখবেন যে সুন্দরী গাছ নাই। সুন্দরী নামেই সুন্দরবন, হ্যাঁ, সেই সুন্দরী গাছটা নাই। মানে এটা কি অনেক আগে থেকে নাই নাকি বিলুপ্ত হয়েছে? এটা বলবে কে? এটা বলার অথরিটি উনি আমরা কেউ না। এটার অথরিটি হয়তো বিজ্ঞানীরা, ঠিক আছে, এবং এটার কাস্টোডিয়ান হিসেবে বন বিভাগ। তো এখন যেটা বলছি আমি, সেটা হচ্ছে যে সুন্দরবন কেমন আছে আমরা বলতে পারবো যে আমরা অনেক দিন ধরে সুন্দরবনটাকে দেখছি, আমাদের চোখে কেমন, কিন্তু সুন্দরবন আসলে কেমন আমরা যা বলছি সেটা ঠিক নাও হতে পারে। আমরা যখন সুন্দরবনের কথা বলি, এটি শুধু গাছপালা বা বাঘের সাথে সম্পর্কিত নয়, এটি কিন্তু মোয়ালি বাওয়ালি, জেলে বাগদি যারা আছেন তাদের সাথে, এটা আমরা সবসময় বলি যেটা, হ্যাঁ অবশ্যই এটা পার্ট অফ দ্য ইকোসিস্টেম, হ্যাঁ, সেটা তাদের জীবন, এটা আমার জীবন নয়। মানে আমি যে আসলে হরিণ বাণিজ্য করি, বা আমি যখন আসলে হরিণের চামড়ায় হইতেছে মানে কোনো একটা কাজ করতে চাই, বা আমি বাঘকে ট্রেড করি, মানে আমি নই, মানে আমি সুন্দরবনের পার্ট অফ মানে ওই ইকোসিস্টেমের না। এখন সুন্দরবনের যারা মানুষ আছেন, মানে আশেপাশে যারা বনজীবী আছেন, তারা তো এই বনকে এত শ্রদ্ধা করেন যে এটা খুব একটা পবিত্র বন। তো সুন্দরবনের ভিতরে যখন মোয়ালি বাওয়ালিরা যাচ্ছেন, তখন কিন্তু সরাসরি ওইখানে মাটির মধ্যে মানে প্রস্রাব করা যায় না, এটা পাতা দিয়ে তারপরে করতে হয়, মানে এত পবিত্র। কিন্তু আমরা কি করেছি, আমাদের যে নিউ লিভারের লোভ, সেটা কিন্তু ওই বনে আজকে বিষ দিয়ে মাছ ধরে ফেলছে। কার জন্য ধরছে? আমাদের জন্য তো ধরছে, মানে যারা আসলে বনের সাথে কোনোভাবে সম্পর্কিত না। তো এই যে প্রবণতা, তো এই জোয়ার ভাটার বনভূমি তো সুন্দরবন দিনে 4 বার তার চেহারাই বদলায়, মানে 2 বার ভাটা হয়, 2 বার জোয়ার হয়, সে তার প্রতিটা জোয়ার ভাটাতে তার রূপটা বদলাচ্ছে। এবং এই রূপের সাথে পরিচিত যে বাচ্চাটা ওইখানে জন্মায়, ওইখানেই আসলে বড় হয়। এবং তারা এমন বিশ্বাস করে, আপনি যদি সুন্দরবনে যান, যে কোনো একটা রেঞ্জে, যে কোনো একটা গ্রামে, আশেপাশের গ্রামে, ওইখানে যে জেলে বাগদি বা মোয়ালি বাওয়ালিরা আছে, তারা ভোরবেলা উঠে বা মানে ভোর রাতে তারা একটা ছোটো নৌকা নিয়ে যায়, তার বিশ্বাস করে এই বন তাকে কিছু আসলে দিবে, মানে এটা তো তার একটা বিশ্বাস। এটা একটা এত জটিল একটা মানে সম্পর্ক যে এটা আপনি হুট করে আজকে আইন করে এই বন্ধ করে দিলেন, কালকে সেই বন্ধ করে দিলেন, মানে এটা একটা অনেক বড় ধরনের ঝামেলা। এই ক্রিটিক্যাল একটা জোয়ার ভাটার অঞ্চল, যেটার সাথে আপস্ট্রিম ডাউনস্ট্রিম আছে। এখন এইখানকার অধিকাংশ মানে পানির ধারা, এটা তো নেমে আসছে আসলে মানে আমাদের উজান থেকে। এখন উজানের নদীতে যদি বাধা দেয়া হয়,
সেখানে বৃহৎ স্থাপনা বাঁধ তৈরি করা হয়। আজকে যখন এই সুন্দরবনের অঞ্চলের মানুষ উনি তো জানে না যে এই নদীর উজানে কোথায় কে বাধা দিছে কি করছে, কিন্তু তার যে নদীর যে বৈশিষ্ট্য, মানে যেটা দেখেছেন যে নদী, ওই অঞ্চলের নদী, নদীর সাথে খাল থাকে, খালের সাথে ভাড়ানি থাকে, এটা কোথাও আসলে সমুদ্রে গিয়ে মিশেছে। তো এই সম্পর্কটা আসলে উলটপালট হয়ে যাচ্ছে এবং আপনি হঠাৎ গিয়ে এখানে একটা উপকূলীয় বাঁধ তৈরি করলেন, বাণিজ্যিক, সেটা আছে, কিন্তু আপনি একটা উপকূলীয় বাঁধ তৈরি করলেন, মানে আপনি একটা যে মানে একটা জোয়ার ভাটা মিশতেছে একটা নদী খালে, মানে আবার সমুদ্রের সাথে আপনি একটা বাঁধ তৈরি করে দিলেন। আপনার মাথায় কি আছে যে বাঁধ না দিলে গ্রাম বাঁচবে না? তাহলে এখানে 2000 বছর যাবত যে বসতি কিভাবে ছিল, আজকে যেটা আমরা বলতেছি গভীর সুন্দরবন, ওইখানেই তো পাওয়া যাচ্ছে প্রাচীন স্থাপনা যেখানে বসতি ছিল। বরং আজকে যেটি আমাদের সুন্দরবন অঞ্চলের গ্রাম, এগুলা নতুন বসতি, এইগুলা খুবই নতুনভাবে গড়ে ওঠা বসতি। তো এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া আসলে জরুরি, যে আমাদের মনে হয়েছে আমরা বাণিজ্যিক চিংড়ি ঘের করেছি, আমাদের মনে হয়েছে আমরা বাঁধ কেটে এখানে বক্স কালভার্ট ঢুকাইয়া আমরা পানি বের করতেছি, পানি তুলতেছি, আমরা নিয়ন্ত্রণ করছি। এই যে শব্দগুলা নিয়ন্ত্রণ, শাসন, যেটা মহসিন ভাই বললেন বন বিভাগ, মানে আপনি বন বলছেন তো, কিন্তু ওরা তো বাধা বলছে। এই যে কনফ্লিক্ট বিটুইন বন বাধা, এটা আসলে রাষ্ট্রকে বুঝতে হবে। মানে এটা একটা অনেক জটিল বিষয়, তো যে মানে আপনার একটা বাস্তু সংস্থান বুঝতে গেলে যে এখানে বাঘ বেশি থাকবে, মানে বাঘ একসময় 2004-এ বাঘ ছিল 440টা, এখন বাঘ 125টা, আপনি কান্নাকাটি করবেন নাকি খুশি হবেন? এর আগে 106টা ছিল, আপনি 11টা বাঘ, এইভাবে মিডিয়া রিপোর্ট করেছে যে 11টা বাঘ বেঁচে, মানে কি 11টা বাঘ বেড়েছে। 11টা বাঘ বাড়লে এই বনের জন্য মানে এটি কি একটি সুস্থতা নাকি একটি বিশৃঙ্খলা, এটি আমরা কিভাবে বুঝবো? যে বনের মধ্যে লাখ লাখ কোটি কোটি প্রাণ প্রজাতি সম্পর্কিত, বা এই বনের মানুষের যে লোকায়ত মধু কাটার যে পদ্ধতি, এটি যদি বদলে যায়, তাহলে মনে করেন যে এটা আসলে বদলে গেল, এখানে পরাগায়ন হচ্ছে না, প্রাকৃতিক পরাগায়ন, যে আসলে মধু ওইভাবে তারা আহরণ করতে মানুষ জানছেই না। মানে এই যে যখন একটা মানে বনের সাথে সম্পর্কিত কোনো লোকজ জ্ঞান, যেটা স্থানীয় জ্ঞান বলছেন মহসিন ভাই, এটি যদি হারিয়ে যায়, বাঘই যদি বেড়ে যায়, এই বন কখনোই আসলে সুস্থ থাকতে পারে না। একটা জিনিস কি, সেটা হচ্ছে যে আপনি গোড়া থেকে কোনোটারই সমাধান করছেন না। ঠিক আছে, আপনি সুন্দরবন উপকূলের মানুষদেরকে ক্ষুধার্ত রেখে সুন্দরবন বাঁচাতে পারবেন না ওদের হাত থেকে। ওখানে ওর পরিবারের লোকজন না খেয়ে আছে, আর আপনি ওখানে নিষেধাজ্ঞা দিয়ে সুন্দরবন বেড়া দিয়ে দিবেন, হ্যাঁ, এটা অসম্ভব ব্যাপার। আমি কেউই এটা মানব না। আমি ওটা ভেঙে তখনই সে নিয়ম ভাঙছে, তখনই সে আইনের প্যাচে পড়ছে, এবং তখনই যখন ওইভাবে সে সুন্দরবন যাবে, তখন তাকে যেটা করতে হবে যে খুব অল্প সময়ের মধ্যে অনেক সম্পদ টেনে বের করে নিয়ে আসতে হবে। তখনই সে অভয়াশ্রমে যাবে, তখনই সে বিষ ব্যবহার করবে, তখনই সে নিষিদ্ধ জল ব্যবহার করবে। তার মানে আপনি দেখেন, তাকে আমি আইন দিয়ে বা আমি তাকে নিষেধাজ্ঞা দিয়ে সুন্দরবনের আরও 12টা বাজায় দিচ্ছি। ঠিক আছে, তো কাজেই সুন্দরবনে তো অনেক সম্পদ ছিল। যদি মাছ কাঁকড়ার কথা বলেন আপনি, সুন্দরবনের সম্পদের কোনো শেষ ছিল না। এখন এত অত্যাচার, তারপরেও ওখানকার মানুষরা বনের উপরে নির্ভরশীল। এখন এটা কবে শেষ হয়ে যাবে, যখন ঘোষণা আসবে যে না, সুন্দরবনে আর কিছু নাই, ওই সময় হয়তো আমরা আর এক রকম চিন্তা করব। গতবার যখন সেন্সাস হলো, বাঘ গণনা হলো, তখন এসে যখন 11টা বাঘ বেড়েছে, তখন এসে বন বিভাগ বলছে যে এই বনদস্যু জলদস্যু না থাকাও এটা একটি কারণ। মানে আগে এদের নিধনে যে বনদস্যু জলদস্যুদের ভূমিকা ছিল সেটা কেউ বলেছেন তারা? আমরা জানতাম সেটা? আমি তো জানি যে যখন একেবারে মানে আমি যখন 9, 10, 11, 12তে কাজ করি, তখন আমি জানি যে বনদস্যুরা অন্তত 6টা 7টা করে বাঘ মেরেছে। আমার কাছে সেই তথ্য আছে, এটা আমার জানা। না জানা আরও কত কিছু আছে। আপনি যদি বলেন, হিসাব করেন, ধরেন 50,000 জেলে নৌকা সুন্দরবনে যায়, গণ বলে ওই যে এক পক্ষ চাঁদের হিসেবে, হ্যাঁ, 7-8 দিন তারা বনে থাকে, আবার চলে আসে। এই 50,000 নৌকা প্রত্যেকে যদি একটা করে গাছ নষ্ট করে, প্রতি সপ্তাহে বা 15 দিনে 14 দিনে 50,000 গাছ নষ্ট হচ্ছে। ওরা যদি একটা করে পলিথিন ফেলে, তাহলে 50,000 পলিথিন ওখানে পড়ছে। ঠিক আছে, আপনি এইটা নিয়ন্ত্রণ করা সম্ভব না, কারণ আগে ওরা পলিথিন ব্যবহার করতো না, আগে ওরা প্লাস্টিক ব্যবহার করতো না, আগে ওরা মাছ রাখার জন্য বাঁশের হাপড় ব্যবহার করতো। ঠিক আছে, তারা বাসন কোসন সবকিছুই তাদের ওখানে টিনের বা সিরামিকের এগুলো ব্যবহার করতো। এখন তারা প্লাস্টিকের নানান জিনিস ব্যবহার করে, সব কিছুই প্লাস্টিকের অ্যাপ করা। আবার ধরেন বললাম, আপনি অনেকে বলবে যে পর্যটকরা গিয়ে সুন্দরবন ধ্বংস করে ফেলছে। পর্যটক কয়জন যায়? এবং এইটাই সুন্দরবনের সবচেয়ে ওয়েল ম্যানেজড মানে
ব্যবস্থাপনার মধ্যে থাকে, যে বন বিভাগ থেকে শুরু করে যতগুলো স্টেক হোল্ডার, কতজন পর্যটক ঢুকতে পারবে বা সেটার জন্য তো আপনাকে গবেষণা করতে হবে। গবেষণা নাই তো। এখন আপনি খুলনায় বসে আপনি পলিথিন ফেলতেছেন, আর আপনি তো সুন্দরবনে ফেলেননি, সুন্দরবনে গিয়ে খুব ইমাম সাহেব হয়ে গেছেন আপনি, সুন্দরবনে আমি কিচ্ছু ফেলি না, কিন্তু আপনার বাড়ির পাশের খালে ফেলতেছেন, ভাই সব তো গিয়ে ওখানে পড়তেছে। আর একটা জিনিস হচ্ছে লবণাক্ততা একটা বড় কারণ, যেটা জলবায়ু পরিবর্তন এবং লবণাক্ততার বিষয়ে বাবুদের সাথে কথা হচ্ছিল। আপনার পদ্মার পানি তো নাই, উজান থেকে পানি না আসলে জোয়ারের পানি ধাক্কায় আসলে পানিটা উঠছে, সেই সাথে এই যে ভাই বলছেন বাঁধ হচ্ছে পোল্ডার বলে ওরা, ঠিক আছে, এই পোল্ডারের কারণে কিন্তু ওইখানকার মানে এটা আমরা অনেক আগেই বুঝেছি যে পোল্ডারটা আমাদের জন্য ক্ষতির, কিন্তু ওইটারও কোনো বৈজ্ঞানিক বা অফিসিয়াল কিছু নাই, যে কারণে ওইটা ভেঙে যে আমরা আবার আগের জায়গায় যাব সেখানে যেতে পারছি না, কারণ ওইখানকার পুরো ব্যবস্থাপনাটা আসলে সব তো ধনীরাই নিয়ন্ত্রণ করে। তো কাজে যারা চিংড়ি ঘের চিংড়ি করছে, আপনার মনে আছে করুণাময়ী সর্দার, হ্যাঁ, ওই যে ওই অঞ্চলে এত আন্দোলন হলো, হ্যাঁ পাইকাছার, হ্যাঁ এত আন্দোলন হলো, তারপরে কি ওইখানে একটা ঘের কমেছে? এই যে বাঁধ ফুটা 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 করে আপনি জানতো, আমরা গিয়ে দেখি, আমি যখন যদি যাই, হ্যাঁ আমি দেখি যে হ্যাঁ সব পুরোটা ফুটো করা। ওখানকার চেয়ারম্যানকে বললে চেয়ারম্যান আস্তে করে সরে যায়, ওখানকার পানি উন্নয়ন বোর্ড যিনি কাস্টোডিয়ান ওইটার, উনি এ বিষয়ে কিছুই বলতে চান না। আসলে এই যে বলে না বেরি বাঁধ চাই টেকসই বাঁধ চাই, বাইরে ওইখানেই তো টেকসই বাঁধটা আসলে সমাধান নয়, সমাধান গোড়া থেকে। তো কাজে আমরা যতই কথা বলি, যতই গল্প করি, যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে আসলে বিজ্ঞান ভিত্তিক সমাধান আপনার দিতে হবে, অথবা তাদের এটা জোগাড় করে নিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে তাদের চাইতে হবে সমাধানটা। 3 বছরের পোস্টিংয়ের চাকরি করা আর সুন্দরবন রক্ষা করা এক জিনিস না। সুন্দরবনের যেহেতু একদমই অফিসিয়াল মানে কর্তৃপক্ষ হচ্ছে আসলে বন বিভাগ, এবং তাদের আবার বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগও আছে, কিন্তু বন বিভাগের যে দৃষ্টিভঙ্গি, যে কলোনিয়াল আসলে দৃষ্টিভঙ্গি, যেটা একদমই খোদ উপনিবেশিক আমলে তৈরি হওয়া, যে আপনি বন্দুক দিয়ে বন আসলে রক্ষা করতে চান, এটা একটা অত্যন্ত হচ্ছে যে মানে কলোনিয়াল দৃষ্টিভঙ্গি। কারণ বন্দুক দিয়ে তো আপনি সুন্দরবন রক্ষা করতে পারবেন না। বন্দুক দিয়ে সুন্দরবন আপনি এই কারণেই রক্ষা করতে পারবেন না, যে বনের মানুষেরা মনে করছেন যে এই বনের মূল রক্ষক হচ্ছে মা বনবেবী, এটা মনে করছেন, এবং যার বাহন হচ্ছে আসলে বাঘ। এই রকমের একটা ক্রিটিক্যাল চিন্তা যারা আসলে লালন করেন এবং প্র্যাকটিস করছেন ওইখানে, সেখানে আপনি বন্দুক দিয়ে আসলে কী করবেন? বন্দুক দিয়ে আপনি কাকে আসলে ভয় দেখান? মানে এইখানে মানুষকে ভয় দেখাচ্ছেন আপনি, কারণ এই মানুষই তো সুন্দরবনকে ব্যবস্থাপনা করেছেন, মানে দীর্ঘদিন যাবৎ করেছেন। আবার মানুষই হয়তো বা মানে কোনো না কোনো মানুষ হয়তো বা এটাকে আসলে বিপজ্জনক করে তুলছে। তো সেখানে এই বিষয়গুলো আইডেন্টিফাই করা খুব জরুরি, যে কারা এটা করছে। বাণিজ্যিক চিংড়ি ঘেরে তো বনজীবীরা তৈরি করেননি, তো চিংড়ি ঘেরের পরে মানে চিংড়ি যেহেতু আমাদের জন্য নয়, আসলে একদমই কিছু দেশে রপ্তানির জন্য আসলে এই চিংড়িটা করা হইতেছে, এবং সুন্দরবনের গ্রামের ভিতরে অভ্যন্তরীণ লবণাক্ততা কিন্তু চিংড়ি ঘেরের কারণে বাড়ছে। আর তাছাড়া পরবর্তীতে যেটা শুরু হয়েছে কাঁকড়া ঘের, এবং যেটা এখন কাঁকড়া এসে এটা সফট শেল মানে ক্র্যাবের তৈরি হয়েছে। এখন আপনি কি করেছেন, আপনি বাংলাদেশের সেরা ক্রিকেটারকেও অনুমতি দিয়েছেন ওইখানে হইতেছে আসলে আপনার করার। এখন আপনার যদি সাকিব আল হাসান ওইখানে কাঁকড়া ঘের করে, তাহলে আপনি তো কাঁকড়া ঘের করবেন, কারণ সাকিব আল হাসান আপনার নায়ক যেটা করবে সেটাই আসলে আপনি করবেন। তাহলে আপনি সাকিব আল হাসানকে কিছুই বলতে পারেননি যে সুন্দরবন ধ্বংসের জন্য আসলে ওইখানে মানে এইরকম নরম খোলের কাঁকড়ার ঘের আসলে তৈরি করে। বা আপনি দেখেছেন যে ক্রিকেটার সৌম্য আসলে হরিণের চামড়ার উপরে বসে আসলে বিয়ে করতেছে, আপনি তাকে আটকাইতে পারেন না, বাংলাদেশের আইন ছিল, কারণ ওইটা তো ট্রফি, আপনি এটা আটকাইতেই পারতেন। এখন ঘটনা হয়েছে কি, সব দোষ মানে আপনার বাঘ ট্রেড হয়, সব কিছু হয়, শেষ পর্যন্ত আপনি কাকে ধরেন? গরিব কতগুলো বনজীবী, হয়তো বা 300, 400, 500, না হয় 1000, না হয় 1 লাখ টাকার জন্য বাঘ ধরেছিল, কিন্তু এই বাঘের মানে এই ওয়াইল্ড লাইফ ট্রেডের মার্কেট কোথায় তৈরি হয়, এটা যায় কোথায় আসলে? সেই কনজিউমারকে কেন ধরতে পারছেন না? সুন্দরবনকে আমরা পুরো রাষ্ট্র, পুরো দেশ, পুরো পৃথিবী এত গুরুত্ব দিচ্ছি, অথচ এটাকে রক্ষণাবেক্ষণের জন্য আমার বন বিভাগে যে ট্রলার চালাবে সেটার তেলের বরাদ্দ নাই। ঠিক আছে, ঠিক আছে। আপনি এই যে বনদস্যু জলদস্যু যখন ছিল, হ্যাঁ, তখন অধিকাংশ এবং দূরের যেই ফরেস্ট অফিসগুলো, সেখানে অস্ত্র রাখা হতো না। অস্ত্র তারা ওই রেঞ্জ অফিসে জমা দেওয়া থাকতো, শুধু মানুষ থাকতো। তো ঘটনা হয়েছে কি যে এগুলোকে আমরা জানতাম না, সমাধান করেছি।
আমরা কি এদের সক্ষমতা বাড়িয়েছি? আমরা কি আরও দ্রুতগামী কিছু দিয়েছি? এবং আমি ওকে দিলাম, অসুবিধা নাই, কিন্তু সুন্দরবন যদি আপনি একটা পুরো ইকোসিস্টেম মনে করেন, যদি বিশ্বাস করেন, এ পর্যন্ত আমরা তো নিশ্চিত যে না, এটা একটা বিরাট ইকোসিস্টেম, তাই না? এটা যদি বিশ্বাস করি, তাহলে এইটার ওই যে পানি, এটার বাতাস, এইটা ব্যবস্থাপনার জন্য বা এটা কি অবস্থায় আছে এটা মাপার জন্য কি বন বিভাগ সক্ষম? তাদের সেটা আছে? ওইখানে তো মৎস্য মানে মাছের যে একটা জলা যদি বলি, যদি মেরিন ইকোসিস্টেম বলি, সেইটা বোঝা কোনো লোক কি ওটার ব্যবস্থাপনায় আছে? না, বন বিভাগ, সব বন বিভাগ ওখানে। একটা বিষয় হইতেছে যে মানে সুন্দরবনের অবদান তো আপনি কোনোভাবেই আসলে মানে মানে সুন্দরবনের যে অবদান শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর জন্য সুন্দরবন মানে এটা একটা কার্বন সিঙ্ক বলেন, মানে এটা একটা অক্সিজেন ফ্যাক্টরি বলেন, বা সে যে বিপুল পরিমাণে হচ্ছে যে প্রাণ সম্পদ আমাদের ইকোনমিতে আসলে কন্ট্রিবিউট করে, সারা পৃথিবীর জন্য আসলে গুরুত্বপূর্ণ। আমাদের সংস্কৃতি বলে, অর্থনীতি, সব কিছুর জন্য আসলে গুরুত্বপূর্ণ, আমাদের পরিচয় সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ। সুন্দরবনের এই যে মধু, যেটা আসলে আমাদের একটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, তো সুন্দরবনের এই যে মধু দেখেন, 1 ফুটা মধুর জন্য একটা মৌমাছিকে 80টা ফুলে যাইতে হয়। মানে এটা কত বড় পরাগায়ন আসলে একটি এরিয়াতে আসলে এটা ঘটাচ্ছে যে জিনিসটা। এবং এই যে সুন্দরবন অঞ্চলের যে মানুষ, আপনি প্রচুর একাডেমিক রিসার্চ দেখবেন, অনেক কিছু দেখবেন, এমনকি পচাবদি গাজীকে নিয়েও, যে পচাবদি গাজীকে আসলে খুব আমাদের মানে একটা হিরো বানানো হয়েছে, যে তাও পচাবদি গাজী ওই সময় আসলে যেহেতু বাঘ মেরে ফেলা, মানে বাঘ মারা হইতো যে ম্যান ইটার টাইগারগুলা, তো তারপরেও সুন্দরবন অঞ্চলের মানুষদেরকে নিয়েই কিন্তু প্রচুর একাডেমিক গবেষণা হয়েছে, মানে তাদের সহযোগিতায়। কিন্তু কেউ অ্যাড্রেস করছে না ওই অঞ্চলের মানুষের যে ইন্ডিজেনাস নলেজকে, যাদের জ্ঞানের উপরে আমাদের একাডেমিক গবেষণা হইতেছে। তো এখন আমি বেশি বুঝতেছি না, সে বেশি বুঝতেছে। একটা শুধু ইনফরমেশন দিয়ে আপনি কোনো একাডেমিক গবেষণা সারা পৃথিবীতে এই ইনফরমেশনটা দেয় নাই যে এত বড় যে একটা ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে কোনো এডিবেল লিফ আছে কিনা, মানে পাতা খাওয়া যায় কিনা। এটা ওই অঞ্চলের মানুষেরা বলেছেন। যেই দিন আমাকে বলেছেন, আমি তো আসমান থেকে পড়ছি, কারণ ওদের পড়াশোনা করি, তারা বলছেন যে এই এত বড় বনের মধ্যে কোনো গাছ নেই যেটা পাতা খাওয়া যায়। তো আমরা তো পৃথিবীর সব বনের কথা জানি। সুন্দরবনে একদম চরের মধ্যে জৈত্য পালং হয় নামের ফল এমনিতে খাওয়া যায়, যেমন গোল ফল বা এগুলো খাওয়া যায়, কিন্তু পাকার পরে খাওয়া যায় এরকম ফল সুন্দরবনে খুবই কম আছে। আবার ওইটাও তাদের ইনফরমেশন। আমি ইনফরমেশন মানে এটা নিয়ে আমার অনেক বড় একটা কাজ আছে, বাদাবনের বিজ্ঞান। তো এটা দিয়ে আমি বলতে চাইছি যে মানুষেরা ওই বনের সাথে সম্পর্কিত, তাদের যে জ্ঞান, তাদের যে অভিজ্ঞতা, সেটাকে কাজে লাগিয়ে আমাদের একটা ব্যবস্থাপনা আসলে গড়ে তোলা দরকার। হ্যাঁ, আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন আছে 2012, পরিবেশ আইন আছে, আমাদের পানি আইন, নদী আইন, অনেক কিছুই আছে। কিন্তু আমাদের তো কৃষি নীতিও আছে, যে নীতি আমাদের বিষ ব্যবহার করতে বলছে। তাহলে সুন্দরবনের এই যে 19টি জেলায়, যদি মানে উপকূলে 19টি জেলায় আপনি যদি কৃষিতে বিষ ব্যবহার করেন, তার ডিপোজিট তো এই বনের মধ্যে আসবে। তাহলে আপনি কৃষি মানে মন্ত্রণালয় বলবে যে বিষ ব্যবহার করো, আর পরিবেশ বন বিভাগ বলবে যে না, বিষ ব্যবহার করা যাবে না। মানে এই যে একটা কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সিটা রাষ্ট্রের মধ্যে আছে, সরকারের মধ্যে আছে, কিন্তু বারে বারে শত্রুপক্ষ বিপক্ষ বানানো হইতেছে যে জনগণকে, যে বনজীবী, যে এরা মনে হয় আসলে দায়ী, এরা দোষী, এদেরকে আপনি বন্ধ করে দিতেছেন, বলছেন এখন মাছ ধরা যাবে না, এখন এইটা ধরা যাবে না। আর এই বনজীবীরা জানে না কখন কি ধরা যাবে। তাদের যে ক্রিটিক্যাল সায়েন্স, এটার ধারে কাছেও তো আমরা যেতে পারবো না, কারণ এত যে একাডেমিক রিসার্চ সেটা আসলে তুলে ধরে নাই। এই কারণে আমার প্রস্তাব হচ্ছে, সুন্দরবনে যারা মোয়ালি, বাওয়ালি, বাগদি জেলে আছেন, বনজীবী যারা, তাদের জ্ঞান, তাদের অবদানকে স্বীকৃতি দিয়ে একটা যৌথ অভিন্ন ব্যবস্থাপনা করে তোলা। আপনি ফরেস্ট ডিপার্টমেন্টের শক্তি আর কত বাড়াবেন, জনবল আর কত বাড়াবেন, আর কিভাবে বাজেট বাড়াবেন? বরং জনগণকে যদি এই বনের মালিকানার অংশ করা যায় এবং তাকে যদি স্বীকৃতি দেওয়া যায়, সে চোর না, সে দখলদার না, সে লুণ্ঠনকারী না, বরং যদি ন্যারেটিভটা এইভাবে ওপেন করা যায় যে বরং রাষ্ট্র, এই যে আপনি সুন্দরবনের নদীতে তেলের জাহাজ, সিমেন্টের জাহাজ ডুবাই দিচ্ছেন, আপনি শেলা নদী পুরা হইতেছে যে নষ্ট করে ফেলেছেন, হ্যাঁ, আপনি সুন্দরবনের রামপাল বিদ্যুৎ প্রকল্প হইতেছে যে আপনি করতে দিয়েছেন, প্রচুর মিল ফ্যাক্টরি কারখানা করতে দিয়েছেন। তো এই যে রাষ্ট্রের যে অবস্থান এবং বনজীবীদের যে অবস্থান, এটা নিরপেক্ষভাবে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করা উচিত। সেই জায়গা থেকে আসলে এটা একটা যৌথ অভিন্ন ব্যবস্থাপনায় যাওয়াটা জরুরি। আর তা না হইলে হতেছে এই বনে কে থাকবে? এটা কি কোনো চিড়িয়াখানা? মানে আমরা কি এটা কোনো একটা বোটানিক্যাল গার্ডেন যে আপনি আসলে একদিন যাবেন বা 2 দিন? এই বনের সাথে সম্পর্কিত কোটি কোটি মানুষকে নিয়ে এই বনকে বিবেচনাটা করতে হবে। এবং অবশ্যই বনের প্রত্যেকটা জিনিস, তো আমি বললাম যে অণুজীব থেকে শুরু করে বাঘ, বানর, সবাইকে নিয়ে আসলে চিন্তাটা করতে হবে, গাছপালা সবাইকে নিয়ে।
সিডর থেকে যে আইলা রেমাল মানে ফণি বুলবুলে আপনি দেখেছেন যে মানে ঝড়ের যে গতিবেগ যেটা বাতাসের প্রবাহ সুন্দরবনের যে গাছের যে বেষ্টনী আছে এটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে এটা দুর্বল হয় প্রতিবার, দুর্বল হয়ে তারপরে লোকালয়ে আসছে। মানে মনে করেন যে প্রথম শ্যামনগরে এসেছে, সাতক্ষীরা বা প্রথম কয়লাতে এসেছে বা পাইকগাছা, তারপর আস্তে আস্তে আসলে আসছে। তো গতিবেগগুলো কিন্তু কমিয়ে দেয় আসলে, এই বন গতিবেগ আসলে কমিয়ে দেয় আমাদেরকে। এবং মানে আমরা কেন আসলে কোনো একটা দুর্যোগের থেকে সুরক্ষার জন্য শুধু এটাই চিন্তা করতেছি বন আসলে একটা ঢাল বা বেষ্টনী, বরং এটা কেন চিন্তা করছি না যে ওই অঞ্চলে মানুষের ভেতরে এই যে সুন্দরবনের প্রতি যে একটা আস্থা এবং বিশ্বাস, তাকে তো একটা সাংস্কৃতিকভাবেও তাকে তৈরি করছে, শক্তিশালী করছে যে এরকম একটি বন থাকলে আমার আসলে ক্ষতি হবে না। কিন্তু এটা কিন্তু শহরে আমরা বুঝতে পারছি না, না বুঝতে পারার কারণে যে দেখেন এখানে পান্থকুঞ্জ কেটে ফেলা হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যান নাই, শহরের সবুজ বলে নাই। কিন্তু যদি আমরা একটি বনের কাছে ঢাকা শহর হইতো, এই বনের সাথে বনটা যদি আমাদেরকে এইভাবে বাঁচাইতো, তাহলে আমরা এই বনকে বনজীবীদের মতোই হয়তো বা বাঁচাইতাম। এর জন্য সুন্দরবন আমাদেরকে এই বার্তা বা এই শিক্ষা দেয় যে জনগণের ভেতরে বন বা প্রাকৃতিক সম্পদের উপরে আস্থা বা বিশ্বাস আসলে তৈরি হওয়ার ভিতর দিয়ে তার ভিতরে দায়িত্বশীলতা তৈরি করা, দায়বদ্ধ হওয়া। যেটা যত বেশি আমি বিচ্ছিন্ন হইতেছি তত বেশি আসলে বন কেটে ফেলছি বা নদী মেরে ফেলছি, পাহাড় কেটে ফেলছি, এইরকম বিষয়গুলো আসলে করছি। আমি এখানে একটা ছোট্ট ঘটনা দিয়ে আসলে ইয়ে করতে চাই, সেটা হইতেছে সুন্দরবনে খুব দুইজন খুব বিখ্যাত গুণিন বা কবিরাজের নাম আমরা জানি। একজন হচ্ছে সাতক্ষীরা শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নে নীলডুমুর, ওনার নাম নিদু মোড়ল। ওনাকে আমি দেখি নাই কারণ উনি অনেক আগে মারা গিয়েছেন, কিন্তু বলা হয় যে উনি বললেই নাকি বাঘ থেমে যাইতো। হ্যাঁ, কিন্তু আমি যাকে দেখেছি তার যে শিষ্য সুশীল কবিরাজ, সুশীল মণ্ডল, অনেকদিন কাজ করছি, তখনই তার বয়স 90 বছর। তো তিনি থাকতেন পূর্ব কালীনগর একটা গ্রামে। উনি প্রায় হচ্ছে যে আপনার 70 জন বাঘে মানে ধরা মানুষের চিকিৎসা করেছেন, এবং উনি এত বিরলতম 2টি চিকিৎসা করেছেন যাদের স্কাল খুলে নিয়ে গেছিল বাঘ, মানে একটু ছিল, যার মধ্যে একজন এখনও মাছ বিক্রি করেন আপনার হচ্ছে যে শ্যামনগরেই, উনি ওই জায়গাতেই আছেন। তো এই যে সুশীল কবিরাজ সুন্দরবনকে যেইভাবে বলেন, মানে আমাদের কিছু স্টেরিওটাইপ থাকে না যে বনের থেকে মনে হয় প্রচুর মেডিসিনাল প্ল্যান্ট আনতেছে অমুক তমুক, আসলে বিষয়টা এইরকমই নয়। মানে এই ট্রেডিশনাল মানে হিলিং সিস্টেমটাই আসলে ডিফারেন্ট। তাহলে এক একটা বনে এটা এক এক রকমের। আমরা লাউয়াছড়া করতে গেলে, মধুপুরে গেলে আসলে বিভিন্নভাবে দেখতে পারবো। এবং মানে সুন্দরবনে আপনি যখনই যাবেন, এটা যে কোনো অঞ্চলের জন্যই গুরুত্বপূর্ণ, আপনার মধ্যে সে কিছু স্মৃতি বিস্মৃতি তৈরি করবে, তার অনেক আপনি দেখাতে পারবেন, অনেক আপনি প্রচার করতে পারবেন, অনেক কিছু লিখতে পারবেন। তার একটা বড় অংশই কখনো আপনি লিখতেও পারবেন না, বলতেও পারবেন না, বোঝাতেও পারবেন না, কারণ এটা আপনার মধ্যে এমন একটা মানে বিষয় তৈরি করবে যেটার ভিতরে আপনি আসলে মানে যেটা একটা বলি না আমরা যে যাপিত জীবন, আপনি এটার মধ্যে থাকা শুরু করবেন একটা সময়, যখন আপনার মধ্যে এই প্রবণতা আসলে তৈরি হবে যে না, আমার মনে হয় আসলে এই গাছটা কাটা দরকার নাই, কারণ ওই যে একটা বার্তা কোনো না কোনোভাবে আপনার মধ্যে প্রতিফলন হবে। এর জন্য আজকের এই কাভার স্টোরির মাধ্যমে আমি বলতে চাই যে প্রত্যেকটা মা বাবা অভিভাবক যদি আপনাদের সম্ভব হয় বাচ্চাদেরকে সুন্দরবন বা এরকম কাছাকাছি নিয়ে যাওয়া এবং বনজীবীদের গ্রামে আসলে নিয়ে যাওয়া, মোয়ালি বাওয়ালি বাচ্চাদের সাথে তাদের যে স্পিরিট বা সাহস, তাহলে এই যে আমাদের বাচ্চা শহরে যারা বড় হয় তাদের ভিতরে এই আত্মবিশ্বাস হবে কেন পাখি জরুরি, কেন গাছ জরুরি, কেন বন বা মাছ জরুরি। তো কাজে সুন্দরবনের যারা কাস্টোডিয়ান রয়েছেন বন বিভাগ, আমি বলি যে তারাই কাস্টোডিয়ান, তারাই এটার অভিভাবক। এবং আরেকভাবে আমি বলি যে সুন্দরবন যতটুকু বিপন্ন তাদের অবহেলা এবং অপারগতার কারণে। তো কাজে কাস্টোডিয়ানকে আপনি মজবুত করেন, কাস্টোডিয়ানকে ওই কাজ করতে বাধ্য করেন, অথবা তাকে তার যা যা দরকার দেন। হ্যাঁ, সুন্দরবন আপনি সুন্দরবনকে কিছু করতে হবে না। আরেকটা জিনিস খুব দূরবর্তী আমি বলি, যেটা আমি আমার লেখায় আমার কথায় সবসময় বলি, যেটা আমি ওইটারই সূত্র, যে ওই মানুষকে ক্ষুধার্ত রেখে আপনি পারবেন না। ওই যে ওই মানুষগুলো সবাই খুব প্রান্তিক। আচ্ছা, সুন্দরবনের সম্পদ কি? চিংড়ি মাছ কেজি কত করে ভাই? কাঁকড়ার কেজি কত আন্তর্জাতিক বাজারে? মধুর কেজি কত? এই 3টা সম্পদ তারা এখন তোলে, মোটামুটি গোলপাতা খুব সীমিত। এত দামি সম্পদ যে তোলে, তার বাড়ি ঘরের এই চেহারা হবে কেন? আপনি ওকে দাম দিচ্ছেন না, ঠিক আছে? মানে ওকে ওই আহরিত সম্পদের দামটা দিচ্ছেন না। আপনি যখন একটা 800 টাকা কেজির মাছ, আপনি যখন ওকে 80 টাকা দিবেন, ওর কিন্তু 5 কেজি মাছ তুললে হবে না, ওকে তখন 50 কেজি মাছ ধরতে হবে। এই একটাই জায়গা আপনি এখানে ঠিক করেন, তাহলে এই মানুষগুলোর পুঁজি তৈরি হবে। ওখানে সুদের কারবার চলে খুব বেশি।
এবং ওই চক্র থেকে মানুষ বের হতে পারবে। যে যদি আপনি 400 টাকা কেজি দেন তাকে, 70 টাকা কেন কীভাবে দেন? এখনও আমি 30 টাকা কেজি মাছ দেখি। ঠিক আছে, তো কাজে ওই মানুষগুলোকে আপনি ওই দামটা পাওয়ার আপনাকে কিছু করতে হবে না, যাতে ওই যে চক্র যারা এদের কাছ থেকে চুষে খাচ্ছে, আপনার আমার মতো ভদ্রলোক, হ্যাঁ, এদেরকে আপনি ওখান থেকে সরান, এইটুকু আপনারা করেন, দেখবেন যে সুন্দরবন আর কাউকে কিছু করতে হবে না। ওই মানুষ ওরাই যথেষ্ট। ওখানে আমরা যদি কিছু করতে যাই, ওখানকার মানুষ বলবে যে আপনি যান না, আপনি যে কোনো নদীর পাড়ে যান যেখানে ভাঙন প্রবণ এলাকা, ওখানে যে আপনি যদি ট্রলার নিয়ে চালান বা পাড়ে গিয়ে দাঁড়ানো, ওখানে মানুষ দৌড়ে আসবে, এসে বলবে যে এখানে ঢেউ দিয়েন না। তো কাজে ওই মানুষগুলোকে শোনেন অ্যাড্রেস করতে হবে। আমরা সুন্দরবনের গাছ, সুন্দরবনের মাছ, সুন্দরবনের মধু, পাখি, এগুলোর সঙ্গে সঙ্গে সুন্দরবনের যে মানুষ তাকেও গুরুত্ব দিতে হবে। যদি সেই গুরুত্ব ক্ষতির কারণ তো মানুষ বলতেছেন আপনি, সুন্দরবনের অংশ, অবশ্যই এটা যখন আমাদের বিবেচনা আসবে, আমরা তখনই সুন্দরবনকে সুন্দরবনের মতো রাখতে পারবো। ঠিক। অসংখ্য ধন্যবাদ।